চলুন দর্শক আবারও ফিরে যাই আজকের অতিথি গীতিকার মেহেদী হাসান লিমনের কাছে। আবারও ফিরে এলাম ভাইয়া, যেমনটি বলছিলাম যে ঠিক কোন ভাবনা থেকে আসলে গীতিকার হবার এই স্বপ্নটি একটু জানবো। ভাবনা থেকে তো আসলে কখনো স্বপ্ন তৈরি হয় না, স্বপ্ন তো আসলে ছোটবেলা আমরা যেটা লালন করি বা যেটাকে ধারণ করি ওইখান থেকে স্বপ্ন শুরুটা হয়। তো আমি ছোটবেলায় প্রচুর গান শুনতাম, নিয়মিতই গান শুনতাম। তো গান শোনা থেকে আসলে গান লেখার প্রতি আগ্রহটা আমার তৈরি হয়, যে আসলে এই যে গান আমরা শুনছি এটা তো কেউ না কেউ লিখেন বা কেউ সুর করেন, যারা পেছনের মানুষ তারা কারা, এটা নিয়ে আমার একটা কৌতূহল কাজ করে যে ওনারা আসলে কিভাবে কাজটা করেন। এখানে তো আসলে যিনি গাচ্ছেন বা যিনি আমাদের সামনে আসছেন তাদেরকে আমরা দেখতে পাচ্ছি, বাট অদৃশ্য যারা যারা আসলে পেছনে যারা কাজ করেন তাদেরকে নিয়ে আমার একটা চিন্তা তখন থেকেই কাজ করতো, ওনারা কারা, তারা কিভাবে আসলে সম্পূর্ণ করেন, তারা সামনে আসেন না কেন। তখন থেকে আমার একটা আগ্রহ কাজ করে যে একটা গান হওয়ার পর মানুষ শুনছে, মানুষ সেটাকে পছন্দ করছে, তারা নিজেরা ধারণ করছে বা নিজেকে সেখানে খুঁজে পাচ্ছে। তারপর থেকে আমার আস্তে আস্তে আগ্রহটা কাজ করা শুরু করে যে আমিও গান লিখি, তাহলে মানুষ হয়তো আমার গানও শুনবে বা তাদের সাথে আমি খুব সহজে মিশে যেতে পারবো, তাদের ভাবনাগুলো আসলে তুলে ধরতে পারবো, আমার মতো করে ভাবতে পারবো। সেখান থেকেই আসলে গান লেখার জার্নিটা আমার শুরু। সম্প্রতি আমরা আপনার লেখা ভুল শিরোনামে একটি গান পেয়েছি, সেই গানের অভিজ্ঞতাটা সম্পর্কে জানবো। মাতিম সাকিবের সাথে আমার বেশ কিছু গানই ছিল। তো ভুলটা সাধারণত আমি একটা নাটকের জন্য লিখেছিলাম, তো নাটকের জন্য লিখেছিলাম, নাটকটা অলরেডি রিলিজ হয়েছে কয়েকদিন আগে। আর ভুলটার অভিজ্ঞতা যদি আমি বলি, এটা নাটকের কনসেপ্টের উপরই লেখা, নাটকের আসলে যে গল্পটা ছিল ওই গল্পটার উপরই ভুলটা, আসলে নাটকের নামও সম্ভবত ভুল। সো ওখান থেকেই গল্পটার উপর ম্যাচ করে গানটা লেখা হয়েছে। আসলে এটার মধ্যে আসলে আমার যে একটা বিশেষত্ব কিছু সেটা না, নাটকের গল্প যেটা যেদিকে গিয়েছে সেদিকেই আমি গানটা লিখেছি। এই যে মাতিম সাকিবের গলায় হচ্ছে ভুল গানটি আমরা পেয়েছি, এবং এর আগে হচ্ছে পড়শির গলাতেও আমরা এরকম গান পেয়েছি। তো এই যে খ্যাতনামা শিল্পীদের মুখে আপনার লেখা গান আমরা শুনি, এটিকে আসলে কেমন ভাবে দেখেন? ভালো লাগার অনুভূতি তো ভালো লাগে। ধরেন মানুষ, আমরা যে একটা পোশাক পরি বা আমরা যে কোনো একটা ভালো কাজ করি, যদি কেউ সেটাকে নিয়ে প্রশংসা করে সবারই ভালো লাগে। যে কোনো ভালো কাজ, আপনি একটা কাজ করলেন সেটা যদি প্রশংসিত হয় বা কেউ যদি প্রশংসা করে, সেটা যে কোনো মানুষ হয়তো বা সরাসরি না বললেও তার কিন্তু ভালো লাগা কাজ করে। তো আমি যখন, আমার যেহেতু ছোটোবেলা থেকে একটা স্বপ্ন ছিল যে আমার গান মানুষ শুনবে, এখন যখন দেখছি যে মানুষ শুনছে, তারা সেটাকে গ্রহণ করছে, আবার অনেককে সেটা তারা নিজেদের মতো করে সেটা নিজেদেরকে সেখানে ফিল করছে বা নিজেদেরকে খুঁজে পাচ্ছে, নিজেদের আবেগ অনুভূতিগুলো শেয়ার করছে এটার মধ্যে, তখন তো ভালো লাগা অবশ্যই কাজ করে। ইভেন এই ভালোবাসাটা আসলে বিশাল, এটা আসলে বলার মতো, বলে শেষ করা যাবে না এটার পরিধিটা। যে গান করছে আমরা শুধু তাকে চিনছি, বা যে গানটি আমরা শুনছি সেই গানটি আমাদের মনে গেঁথে যাচ্ছে, কিন্তু এই যে গানের পেছনের কারিগর, গীতিকার, সুরকার, ইনাদের কিন্তু আমরা খুব চিনছি না, বা এই যে পরিচিতিটা এটা কিন্তু খুব বিস্তৃত আকারে পাচ্ছেন না তিনি। তো এই বিষয়টি নিয়ে আসলে কখনো কি দোটানায় পড়তে হয়েছে? যে কোনো গীতিকারদের জন্য এটা খারাপ লাগে, আবার এটাও সত্য। যেমন আমি ফিল করি, আমি সবসময় চেয়েছি যে আমি আড়াল থেকে কাজ করি, আড়ালটাই আমার ভালো লাগে। যেমন মানুষ চিনবে জানবে, এটা আমার কখনোই ইচ্ছা কাজ করেনি। বাট মানুষ যেটা হচ্ছে যে আমরা যেটা বাংলাদেশে যেটা দেখতে পাই, যেটা সবচাইতে দুঃখজনকভাবে আসে, সেটা হচ্ছে মানুষ একটা গান, যেমন আমাদের আর্টিস্টও ম্যাক্সিমাম সময় আপনি দেখবেন তার একটা গীতিকার কিংবা সুরকারের গানটা গাচ্ছে কোথাও, সবাই না, কেউ কেউ অনেকেই কাজটা করেন, তারা নামটাও বলেন না, তারা গীতিকার সুরকারের নামটাও কোনো স্টেজ হোক কিংবা কোনো টেলিভিশন প্রোগ্রাম হোক, যে কোনো কিছুতে সেটা বলেন না বা তাদেরকে পরিচয়টা করিয়ে দেন না। এই ক্ষেত্রে হয় কি, তাতে করে হয় যে গীতিকারদের যে পরিচয়টা এটা মানুষের কাছে আড়ালি থেকে যায়, কারণ মানুষ তো আসলে গানটা শুনে, তারা আসলে ভিতরে খুলে দেখে। যেমন আগে সিডি ক্যাসেট ছিল বা ক্যাসেট ছিল, তখন কিন্তু অ্যালবামের ভিতরে আসলে গীতিকার সুরকারদের একটা ডেসক্রাইব ছিল, তাদের একটা পরিচিতি ছিল, নাম ছিল। এখন সেই সুযোগটা নেই। এখন আমরা গান ব্যবহারই করছি ইউটিউবে আমরা হয়তোবা ডেসক্রিপশনে আমি হয়তোবা সর্বোচ্চ একটা গীতিকারের নাম দেখতে পাচ্ছি, ওইটা আসলে মানুষের এখন এত সময় নেই, কারণ মানুষ তো এখন যথেষ্ট অস্থির, বা অনেক মানুষের অনেক সময় কম, মানুষ আসলে এত সময় নিয়ে এটা দেখবে জানবে সেটা না। এটা আসলে আমাদের মধ্য থেকে শিল্পী যারা আছে, যারা অলরেডি ফ্রন্ট লাইনে, তারাই পারেন, বা বিভিন্ন প্রযোজনা প্রতিষ্ঠান যারা আছেন তারাই পারেন সেটা সামনে আনতে। এখন তারা কেন সেটা উদ্যোগী হচ্ছেন না বা করছেন না, এটা আসলে আমি নিজেও যাই না, এটা আমার একটা কোয়েশ্চেন। একটু সংযুক্ত করতে চাই যে একজন শিল্পী আপনার তৈরি গান গেয়েই সে শ্রোতা মহলে জনপ্রিয়তা পাচ্ছে, কিন্তু সেই শিল্পটাকে তৈরি
করবার পরেও আসলে আপনি পর্যন্ত দর্শক পৌঁছাচ্ছে না, এই জায়গাটা কিন্তু বলা যায় যে একটা অপ্রাপ্তি হিসেবে কখনো অবশ্যই অপ্রাপ্তি। মনে কারণ হয়েছে কিনা? এই যে দেখেন শিল্পীরা আমাদের গান, যেমন আমার বেশ কয়েকটা গানই আছে যেগুলো প্রায় আপনার 100 মিলিয়ন প্লাস ইউটিউবে, মানে আই মিন আপনার 10 কোটি। তো অনেক গান দেখবেন আমার গানগুলো দেখা যাচ্ছে বিভিন্ন শিল্পীরা গিয়েছেন, আসিফ ভাই, ইমরান, নিনসি আপু, কনা আপু, সবাই দেখবেন যে আমাদের গানগুলো হয় কি প্রত্যেকটা গীতিকারী গান শিল্পীরা স্টেজে গান গায়। তারা কিন্তু দেখেন যে আমরা কখনোই কিন্তু সেই প্রত্যাশাটা করি না যে সেখান থেকে তারা আসলে কোনো রেভিনিউ আমাদের আসুক, কারণ আমাদের এখানে রেভিনিউ সিস্টেমটা খুবই কম। আমরা এককালীন পারিশ্রমিকটা যেটা আসে, সকল গীতিকাররা চায় কি তার নামটা মানুষ জানুক, যে সে কাজটা লিখেছে, এটা স্বীকৃতি। আপনি একটা কাজ করলেন, স্বীকৃতি না পেলে তো সেটা খারাপ লাগা কাজ করবে। এই স্বীকৃতিটাই আমাদের শিল্পীদের মধ্যে আসলে হীনমন্যতা কাজ করে কিনা আমি জানি না, তারা কেন এই স্বীকৃতিটা দিতে চান না বা বলতে চান না। আমি নিজে দেখেছি অনেক যে তারা স্টেজে গানটা গাচ্ছে, বিশেষ করে আমি একজনের উদাহরণ দিই, যেমন আসিফ ভাই প্রত্যেকটা আর্টিস্টের প্রত্যেকটা গান গাওয়ার সময় তিনি তার গীতিকারের নাম বলেন। তো ওনাকে আমি প্রায় দেখেছি, যেমন উনি গান করে তখন ওনার যেই গানটা যার উনি তাকে পরিচয় করে দেন, এবং সেটা স্টেজেও উনি করেন, টিভিতে তো করেনি, স্টেজেও করেন। কিন্তু অন্যান্য শিল্পীদের ক্ষেত্রে আমি সেটা কখনোই দেখি নাই যে তারা নাম বলেন যে এই গানটি অমুক গীতিকারের, অমুক সুরকারের। তাহলে হয় কি গীতিকার সুরকাররা আসলে তাদের যে ভালো লাগাটা, প্রাপ্তিটা, স্বীকৃতিটা পায় আর কি। গীতিকার হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করবার চেষ্টায় আছেন এবং হয়েও গেছেন। সেক্ষেত্রে কি শুরুটা ছড়া বা আমরা থাকে না যে কবিতা লেখা বা লেখালেখির মধ্য দিয়ে আসলে শুরু করে তারপর গান অব্দি আসা, শুরুটা কেমন ছিল? লেখার শুরু হচ্ছে লেখা, আপনি স্বরেও লিখলেন, ভাষা বলা তো আসলে শুরু তো হয় না, আস্তে আস্তে হয়ে যায়, এটা প্র্যাকটিস। তো লেখাটা আসলে ছড়া কবিতা লিখে আসলে শুরু করতে হবে এমন কিছু না। আমি যখন লিখছিলাম তখন আমি জাস্ট আমার কবিতা, কখনো কোনটা কবিতা কোনটা গান সেটা নির্ধারণ করে আমি এখনো লিখি না। আমি লিখার পর যা হয় আমি চেষ্টা করি আমি আমার আবেগের মিশ্রণটাকে আগে কলমে নিয়ে আসি, খাতায় তোলার পর আসলে সেটা কি দাঁড়ায়। কারণ আপনি যখন সৃজনশীল কোনো কিছুই আপনি বলে কয়ে বা সেটা আপনি মানে ঘোষণা দিয়ে করতে পারবেন না যে আমি একটা কবিতা লিখছি, এরকম না। আসলে আপনি আপনার অনুভূতিগুলো লিখবেন। প্রত্যেকটা, যেমন গানে একটা মেজারমেন্ট থাকে, একটা মাপ আছে, যেমন সেটাকে তাল, লয়, ছন্দ এগুলো যেটা বলে, হ্যাঁ। তো গানে এটা মেজারমেন্ট করেই আপনি লিখতে পারছেন। আর কবিতার জিনিসটা হচ্ছে কবিতা আপনি লিখতে পারেন, যত খুশি লিখতে পারেন, এখানে আসলে কোনো দেয়াল নাই। কিন্তু গানে আসলে একটা নির্দিষ্ট গল্পটা বলার জন্য নির্দিষ্ট একটা টাইম লাইন আছে যে এর মধ্যে আপনার শেষ করতে হবে। কবিতাতে সেটা থাকে না। তো সেক্ষেত্রে একটু জানতে চাই যে আসলে গান লেখার ক্ষেত্রে ঠিক কি মাথায় রেখে লেখাটা হয়? মানে এই যে বলছিলেন যে কোনো কিছু না ভেবেই লেখা থেকেই লেখার শুরু, গানের সৃষ্টি, তো ঠিক এই যে আমরা সিনেমাতেও আপনার লেখা গান পেয়েছি, নাটকেও আপনার লেখা গান পেয়েছি, সেক্ষেত্রে এই যে দুইটা জনরার গানের লেখার ক্ষেত্রে ঠিক কি মাথায় রেখে গানটা? আমি একটা করে বলি। যেমন সিনেমার বিষয়টা, ধরেন সিনেমাতে যখন আমরা গান লিখি তখন তো গল্পটা বলে দেওয়া হয়, ওখানেই আপনি গল্পটার মধ্যেই আপনার লেখাটা ফুটিয়ে তোলা, ওইটাই সিনেমার গান। নাটকেও কিছুটা এমনই, নাটকেও গল্পের উপরে গানটা বেস করতে হয়, বেস করে দেন লিখতে হয় এখানে আসলে। আর আপনি যদি বলেন আমি যখন নিজস্বভাবে সক্রিয়তা গান লিখি তখন কি মনে করে লিখি, আসলে আমার যখন যেটা মনে হয় যে এটা নিয়ে লেখা উচিত, বা আমার যখন যেটা নিজের মধ্যে ফিলিংস কাজ করে যে আমার এই আবেগটা নিয়ে আমি লিখতে চাই, বা অন্যের এমন একটা আবেগ, আমি কারোর সাথে কথা বলছি, তার কোনো কিছু একটা শুনছি, মনে হচ্ছিল যে হ্যাঁ। আমরা দেখবেন যে যখন পরস্পরের সাথে কথা বলি তখন হয় কি অনেকগুলো অনুভূতি, আবেগ একরকম হয়ে যায় আমাদের, কারণ মানুষের সবার সাথেই সবার ম্যাচ করে। তখন হয় কি আমার কাছে মনে হয় যে আমি যেভাবে ভাবছি ও তো সেভাবে ভাবছে, দ্যাট মিনস এটা আরেকজন মানুষও ভাবে। তখন ওটাকে নিয়ে, ওই কথাগুলো নিয়ে আমি চেষ্টা করি গানে সাজিয়ে দেওয়ার জন্য। গান করলে আসলে শুধু জীবিকার তাগিদে গানটাকেই শুধু একভাবে চালিয়ে যাওয়া, কিন্তু গীতিকারদের ক্ষেত্রে আবার যেটা হয় যে অন্য দুটো প্রফেশনকে একসাথে সমন্বয় করতে হয়, এটিকে কিভাবে সমন্বয় করছেন? না, আমার খুব একটা কষ্ট হয় না। আর গানটাকে আমি কখনোই আসলে প্রফেশনালি নেই, বাট এটা হয়ে গেছে আমার। কিছু কিছু বিষয় হয় না যে আমরা চাই না কিন্তু হয়ে যায়। তো এই গানটা হচ্ছে এরকমই, যেমন আমি গানটা থেকে, হ্যাঁ এটা আমি যদি বলি যে এটা আমি শখের বশে করছি, এটা অবশ্যই একটা অন্যায় হবে, কারণ গান থেকে আমি ভালো একটা উপার্জন করি, এখান থেকে আমি পারিশ্রমিক নেই, সো এটা মিথ্যা বলা হবে। সো আমি আসলে গানটাকে কখনোই সেইভাবে চাইনি যে গানটা আমার প্রফেশন হবে, আমি অন্য কোনো কিছু করবো না। আমি চেয়েছিলাম যে গানটা আমার শখ করে করবো, বাট করতে করতে একটা সময় সেটা আসলে এটা আমার, এটাও একটা প্রফেশন হয়ে গেছে।
এইটাও আমার একটা মানে উপার্জনের মাধ্যম হয়ে গেছে। কিন্তু আমার বেসিক্যালি আমার গোলটাই ছিল যে আমি জব করব, বা আমি যেইটা থেকে পড়াশোনা করেছি বা যেইখানে এক্সপার্ট সেটা নিয়ে কাজ করব। সো দুইটা নিয়ে সমন্বয় আমার করতে খুব বেশি কষ্ট হয় না, কারণ আমি অফিস করি। অফিস শেষে দেখা যাচ্ছে যে আমার মিউজিকের যারা বন্ধুবান্ধব আছে বা যারা সার্কেল আছে তাদের সাথে টাইম দিই 10টা 11টা পর্যন্ত, তাতে করে আমার ফ্যামিলির একটা সাপোর্ট থাকে, দুটো মিলে হয়ে যায়, কোনো সমস্যা হয় না কাজ করতে। আসলে গান লেখালেখির পাশে থাকে না যে অন্যান্য ব্যস্ততাটাকেও আসলে খুব এনজয় করা, এই ক্ষেত্রে আসলে অন্য কোনো জায়গায় ব্যস্ততা তাগিদটা রয়েছে কিনা? অফিস আর গান লেখালেখি ছাড়া আর কোনো আসলে ওভাবে কিছু না। যদি আমি আরও ব্যস্ততা বলি, আমি বই পড়ি প্রচুর। আমি অবসর পেলে আমার 2 দিন বন্ধ থাকে, শুক্র শনিবার, এটা আমার জন্য অনেক টাইম। সো ওই 2 দিন আমি চেষ্টা করি যে পরিবারকে সময় দেওয়ার, পাশাপাশি বই পড়ার বা অন্যান্য যে কাজগুলো আছে। আমি গানটাকে খুব বেশি এনজয় করি, এখানেতে আসলে সকল আনন্দ খুঁজে পাই যে আমি আমাকে লিখতে পারছি, অন্যের সাথে নিজেকে মেশাতে পারছি, এটাই তো ভালো লাগা। সামনে কি বই লেখার কোনো পরিকল্পনা আছে কিনা, বা আমরা ওরকম কিছু পেতে চলেছি? ওই যে আমি বললাম যে আমি কোনো পরিকল্পনা করে কিছু করি না, যেটা মানুষ করে আর কি। আমার পরিকল্পনা থাকে না, যখন হয়ে যায় তখন সেটা হয়ে গেল। যেমন একটা নর্মাল একটা জিনিস, যেমন আপনি কখনো তো কারো লাইফে কখনো কিন্তু সাকসেস স্টোরি হয় না, আপনি সাকসেস হলে সেটা স্টোরি হবে। তো আমি আসলে মানে বই লিখবো কিনা সেটা বলতে পারছি না, যদি কখনো মনে হয় যে লিখতে পারছি তাহলে এটা হয়ে যাবে, সেটা তখন। এখন আমার এই পরিকল্পনা নেই যে আমি কখনো বই লিখবো। ইভেন একটা গান লেখার আগে, আমি কিছুক্ষণ আগে শেয়ার করলাম, আমার পরিকল্পনা থাকে না যে এই গানটা লিখবো। আমি লেখার পর মনে হয় যে হ্যাঁ, এই একটা গান আমার হয়েছে। আমাদের সর্বশেষ প্রশ্ন থাকে যে ভবিষ্যৎ পরিকল্পনা কি? সেক্ষেত্রে আমি আপনাকে এই প্রশ্নটা করতে পারছি না, কারণ আপনি প্রথমে বলেছেন আপনি পরিকল্পনাহীনভাবে কাজ করেন। ভাই, আড্ডা দিয়ে খুব ভালো লাগলো। আয়োজনের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে। বাংলা গান অনেক বেশি মানুষ শুনছেন, এবং বাংলা গান আসলে দেখছি যে আমাদের পার্শ্ববর্তী দেশেও মানুষ অনেক বেশি পপুলার। বাংলা গানকে মানুষ খুব ভালোভাবে নিচ্ছে। আমি চাই যে প্রত্যেকটা মানুষ বাংলা গান শুনুক, এবং বাংলা গানকে পৃথিবীর সমস্ত জায়গাতে ছড়িয়ে দিক। এটি হচ্ছে আমার দর্শকদের কাছে চাওয়া। আর হচ্ছে ভালো ভালো গানগুলো শুনুক, যেই গানগুলো আসলে আমাদের অনেক রকম গানই তো থাকে, প্রত্যেক ধরনের, প্রত্যেকটা শ্রোতাদেরকেই আমরা আসলে আমি ব্যক্তিগতভাবে সম্মান করি। বাট কিছু গান থাকে যেটা আসলে আমাদের সমাজের জন্য না, সেই গানগুলোকে আসলে এখন তো আসলে আমরা সেটা আটকাতে পারছি না, বা কোনোভাবে আটকানোও যায় না। তাতে করে হয় কি, গানের যে মান সেটা কমে যায়। সেই গানগুলো আমরা দর্শক শ্রোতারাই পারেন এটাকে একটু এড়িয়ে যে ভালো গানগুলোকে শোনার জন্য এবং ভালো গানগুলোকে উৎসাহ দেওয়ার জন্য, যারা ভালো কাজ করছে, নতুন কাজ করছে, তাদেরকে আরও বেশি উৎসাহ দেওয়ার জন্য। এটি হচ্ছে দর্শকদের কাছে আমার চাওয়া। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে। এবারের সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন, নুট টাওয়ার, 110 বীরুত্তম সিআর দত্ত রোড, ঢাকা 1205। ফোন নম্বর 9632030304। আমাদের ইমেল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। সাবেক মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগানের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, শান্তি মানে দ্বন্দ্বের অবসান নয়, এটা হলো শান্তিপূর্ণ উপায়ে দ্বন্দ্ব মেটানো। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন। আজ সারাদিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক।